আজ আমরা ক্লাস 9 এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি সমাধান করব এবং কোষে দেখি 1.1 এর সবগুলি অঙ্ক সমাধান করার চেষ্টা করব এক এক করে। দেখো আমাদের প্রথম এখানে কোশ্চেন একের দাগের কোশ্চেন আমাদের বলেছে যে মূলদ সংখ্যা কাকে বলে এবং 4টি উদাহরণ দাও। দেখো মূলদ সংখ্যা বলতে আমরা সেই সব সংখ্যাগুলিকে বোঝাই যেগুলিকে p/q আকারে লেখা যায় এবং p এবং q আমাদের একটি পূর্ণ সংখ্যা এবং তার সাথে সাথে অতি অবশ্যই আমাদের q নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে সেই সব সংখ্যাগুলিকে আমরা এখানে মূলদ সংখ্যা বলি। কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। তবে আমরা মূলদ সংখ্যার ডেফিনেশনটা আমরা তাহলে কিভাবে লিখব, যে সব সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q একটি পূর্ণ সংখ্যা p/q একটি পূর্ণ সংখ্যা এবং অবশ্যই কি হতে হবে, আমাদের q নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, তাহলে সেই সব সংখ্যাগুলিকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে উদাহরণ আমাদের কি হয়ে যাবে, উদাহরণ তুমি যা কিছুই লিখবে সব কিছুই আমাদের একটি মূলদ সংখ্যা। যেমন তুমি যদি বলো 2 লিখবো, তাহলে 2 আমাদের একটি মূলদ সংখ্যা, 3/2 আমাদের একটি মূলদ সংখ্যা, সেম একই রকমভাবে 2/3ও আমাদের মূলদ সংখ্যা একটি, -1 একটি মূলদ সংখ্যা, -5 একটি মূলদ সংখ্যা ইত্যাদি। 2 নম্বর কোশ্চেন আমাদের বলেছে যে 0 কি একটি মূলদ সংখ্যা বা 0কে আমরা pq আকারে প্রকাশ করতে পারবো। 0 একটি মূলদ সংখ্যা। তাহলে 0কে আমরা যদি pq আকারে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারবো, 0কে p/q আকারে প্রকাশ করলে লিখতে পারি শূন্যের নিচে বা 0কে আমরা ভগ্নাংশের উপরে লিখে নিচেই q এর জায়গায় আমরা যে কোনো একটি সংখ্যা দিতে পারি যেটি আমাদের 0 নয় এরকম কোনো সংখ্যা। তো আমরা এখানে যদি সাপোজ 2 দিয়ে দিই তাহলে আমরা 0কে pq আকারেও লিখতে পারি। যদি আমরা এখানে 0কে আমরা সামথিং -1 দিলাম, সামথিং 0কে আমরা কোনো একটা সংখ্যা 5 দিয়ে দিলাম, এরকম ধরনের যে কোনো একটি সংখ্যা 0-এর নিচে দিয়ে ভাগ করলে আমরা সেটিকে pq আকারে লিখতে পারি। ঠিক আছে, এর মধ্যে আমরা যে কোনো একটি লিখব। যদি আমরা লিখি তাহলে এটি লিখলেও আমাদের রাইট, এটি লিখলেও আমাদের রাইট অ্যান্সার এবং এটি লিখলেও রাইট অ্যান্সার। এছাড়াও যদি তোমাদের মাথায় অন্য কোনো চিন্তাভাবনা আসে যে 0-এর নিচে আমরা অন্য কোনো সংখ্যা লিখব, তাহলে সেটিও আমরা এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে সেটিও আমাদের একটি pq আকারের ফর্মও হয়ে যাবে। কোশ্চেন নম্বর 3 আমরা সমাধান করব। দেখো কোশ্চেন নম্বর 3তে আমাদের কিছু মূলদ সংখ্যা দেওয়া আছে, তাদেরকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তো খুবই ইজি আমাদের কোশ্চেন নম্বর 3টি। দেখো কোশ্চেন নম্বর 3 আমরা কিভাবে সমাধান করব। কোশ্চেন নম্বর 3 আমরা সংখ্যা রেখা বলতে আমরা সবাই বুঝি এরকম একটি স্ট্রেট লাইন হয় এবং স্ট্রেট লাইনের ঠিক মাঝ বরাবর আমরা একটি এভাবে দাগ টানি এবং সেটিকে আমরা জিরো ডিফাইন করি। ঠিক আছে, এই জিরোর ডান দিকে আমাদের সব পজিটিভ
সংখ্যাগুলিকে লিখি এবং বাম দিকে আমরা সব নেগেটিভ সংখ্যাগুলি লিখি। এরকম সবাই জানো তোমরা, এরকমভাবে আমরা ছোট ছোট করে একটি দাগ টেনে নিই এবং প্রতিটি দাগের মাঝের সংখ্যাগুলি বা মাঝের ফাঁকা অংশগুলিকে আমরা সমান রাখার চেষ্টা করি। তো আমরা এখানে হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 এভাবে আমরা কেটে নিলাম। এখানে দেখো আমাদের কোশ্চেন নম্বর 1 যেটি বলেছে যে 7 সংখ্যা 7টি সেটি আমাদের মূল সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে আমাদের দেখো এই যে 7 সংখ্যাটি আছে সেটি আমাদের সংখ্যা রেখায় স্থাপন করে দিলাম। এইভাবেই আমাদের সংখ্যাগুলি যেগুলি দেওয়া আছে সেগুলিকে আমরা সংখ্যা রেখায় বসাবো। ঠিক আছে, এটি আমাদের 3 দাগের 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। 3 দাগের 2 আমরা সমাধান করব। 3 দাগের 2 কিছুই নয়, খুবই ইজি। 3 দাগের 2 আমরা যেমনটা বললাম 3 দাগের 1-এর জন্য সেম একই রকম করব। একটি খাতার মাঝ বরাবর একটি এভাবে দাগ টেনে নেব এবং আমরা এখানে 0কে প্রথমে ডিফাইন করব, তারপরে আমরা এভাবে ছোট ছোট দাগ টেনে নেব এবং চেষ্টা করব যে দাগগুলি এভাবে ছোট ছোট করে টানছি আমরা তার মধ্যবর্তী দূরত্বগুলি একই রাখার চেষ্টা করব। তাহলে আমরা এক্ষুনি বললাম কি শূন্যের ডান দিকের সংখ্যাগুলি 1 2 3 পজিটিভ নাম্বারগুলি এবং শূন্যের বাম দিকের সংখ্যাগুলি আমাদের নেগেটিভ নাম্বার, ঋণাত্মক সংখ্যাগুলিকে এভাবে 1 2 3 4 করে আমরা লিখে যাব। এভাবে আমরা কমপ্লিট করলাম। এবার আমাদের কোশ্চেন দেখো 3 দাগের 2 নম্বর কোশ্চেনটি আমাদের বলছে যে -4। তো -4 মানে আমরা এখান থেকে -4 মানে দেখো আমাদের -4 মানে আমরা এই যে সংখ্যাটি আমরা বসিয়ে দিলাম, এটি হয়ে গেল আমাদের -4 মূল সংখ্যা রেখে সংখ্যা রেখায় বসাই আমরা দিলাম এখানে। ঠিক আছে, এগুলিটি খুবই ইজি ছিল। এবার আমাদের যেগুলি ভগ্নাংশে দেওয়া আছে 3 থেকে 4 5 6 7 এরকম যে অঙ্কগুলি আছে 3 দাগের, সেই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এগুলিকেও আমরা সংখ্যা রেখায় বসাতে পারবো। সেগুলিকে আমরা একটু বসানোর চেষ্টা করি। দেখো আমাদের আছে 3 নম্বর কোশ্চেনটি 3/5। তো আমরা এখানে প্রথমে একটি কাজ করব 3 নম্বর অঙ্কটির জন্য। দেখো 3 নম্বর অঙ্কটি আছে আমাদের 3/5। তো এই 3/5টাকে আমরা একটু রাফে ক্যালকুলেশন করে নেব বা তুমি এখানে সমাধানও করতে পারো। প্রথমে আমরা সিম্পল যেমন ভাগ শিখেছি সেরকমই একে ভাগ করে নেব, দেখবো এখানে ভাগফলটি আমাদের কত আসছে। তাহলে 3/5 মানে আমরা বলতে পারি 0.6। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে অতএব 3/5 মানে হলো 0.6, রাইট। তো 3/5 মানে হলো আমাদের 0.6। তাহলে আমরা যদি 0.6 আমরা কোনো সংখ্যা রেখায় বসাতে পারি তাহলে আমরা বলবো যে আমরা সেটিকে 3/5টাকেও আমরা সেই সংখ্যা রেখাকে বসিয়ে দিলাম। তাহলে 0.6কে আমরা কি করে বসাবো সংখ্যা রেখায়? আমরা একই রকমভাবে একটি খাতার মাঝ বরাবর দাগ টেনে নেব, যেটিকে আমরা সংখ্যা রেখা বলছি। এরকম দুই দিকে আমরা এরকম একটি অ্যারো চিহ্ন ইউজ করব, কারণ আমরা বোঝাতে চাইছি যে এই সংখ্যা রেখা লাইনটি কন্টিনিউয়াস চলতে আছে, এদিকেও আছে এদিকেও চলছে, কারণ এটি অসীম হয় আমরা জানি। এখানে আমরা দাগ দিয়ে এখানে 0 ডিফাইন করব। ঠিক আছে, এবার আমরা একটু আগে যেমন 1 এবং 2 যেমন বললাম যে 0 ডান দিকের সব সংখ্যাগুলি এরকম আমরা ছোট ছোট করে একটি দাগ টানব এবং এগুলিকে আমরা 1 2 করে ডিফাইন করব। এরকম করে 1 2 করে ডিফাইন করব। তাহলে একে আমরা একটু নাম দিয়ে দিই 1 2 3 4 5 6 7 এবং 8।
সংখ্যাটি আমাদের এই সংখ্যাটি যদি এই সংখ্যা রেখায় আমরা বসাতে চাই তাহলে কোথায় বসাবো? 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। তার মানে এই যে আমাদের গ্যাপটি আছে এই গ্যাপে এখানে কোথাও হবে, এই গ্যাপে এখানে কোথাও হবে আমাদের 0.6, তাই না? তাহলে এখানে এই গ্যাপটিকে বসানোর জন্য আমরা এই ছবিটা একটু বড় করে আঁকবো যাতে আমরা ভালো করে বুঝতে পারি। দেখো তাহলে সংখ্যা রেখাটি আমরা 0.6 বসানোর জন্য আমরা একটি খাতার মাঝ বরাবর প্রথমে দাগ টেনে নেব, ঠিক আগে যেমনভাবে টেনেছি আমরা নিয়ে এরকমভাবে তীর চিহ্ন ইউজ তো করবো আমরা বলেছি, এবং এখানে একটু আমরা দাগটা টেনে 0 দেব, এবং যেটি আমাদের 0 থেকে 1 ছিল তার মাঝে আমরা এরকম ডিস্টেন্সটা এরকম অনেকটা বেশি নেব, ঠিক আছে? এখানে আমরা 1 দিয়ে দিলাম, দিয়ে এই 0 থেকে 1-এর মধ্যে আমরা এরকম ছোট ছোট 10টা দাগ টেনে নেব, এরকম ছোট ছোট, ঠিক আছে? 10 ভাগে ভাগ করে দেবো আমরা। 0 থেকে 1-এর মধ্যে যে স্পেসটা ছিল সেটি আমরা ছোট ছোট দাগে এরকম 10টি আমরা দাগ টেনে দেবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 এবং এই 1কে নিয়ে আমরা 10। তাহলে 0.6 আমরা এখান থেকে কাউন্ট করব। দেখো 1 2 3 4 5 and 6, এটি হয়ে গেল আমাদের 0.6, বা একে আমরা লিখব কোশ্চেন অনুযায়ী যে 3/5। এটি আমাদের সংখ্যা রেখায় স্থাপন করে দিলাম। দেখো তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3-এর দাগের 4 নম্বর অঙ্কটি। তো 3-এর দাগের 4 নম্বর অঙ্কটি আমরা 9/2 একে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এটিও আমাদের খুবই ইজি, আমরা সেম ক্যালকুলেশন করব। আমরা কোশ্চেন নম্বর যেটি 3 করেছি 3-এর দাগে 3 সে তার মতোই আমরা সেম সমাধান করব। এখানে আমরা 4 নম্বর সমাধান করছি, ছিল 9/2, সেম ক্যালকুলেশন, একেও আমরা ভাগ করে নেব 9/2-কে। তো 9/2-কে আমরা যদি ভাগ করি আমরা কত পাবো? 4.5। তাহলে 9/2-কে আমরা কত লিখতে পারবো? 9/2 সমান সমান 4.5। তাহলে এই 4.5টাকে যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে 9/2টাকেও আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পেরেছি। তাহলে আমরা এটাকে এবার সিম্পল আমরা এরকম একটি স্ট্রেট লাইন খাতার মাঝ বরাবর টেনে নেব এবং উভয় পাশে আরো চিহ্ন দেব। কেন দেব সেটাও আমরা কন্ডিশন অ্যাপ্লাই কেন করব সেটিও আমরা এখানে আলোচনা করেছি, এবং এখানে আমরা 0 দিচ্ছি। তাহলে আমরা এখানে আমরা দেখো যেহেতু আমাদের দশমিকের আগে আমাদের 4 আছে সেই জন্য আমরা কি করব? 4 এবং 5-এর মধ্যে আমরা ওই রকম ছোট ছোট 10টি দাগ কেটে নেব, যেমনটা আমরা এর ঠিক আগের অঙ্কে করেছি যে 0 থেকে 1-এর মাঝে ছোট ছোট 10টি আমরা দাগ কেটে নিয়েছি। তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা 4 লিখে দিলাম, 4, এবং আমরা এখানে 5 লিখে দিলাম। ওকে, 4 এবং 5। তাহলে 4 এবং 5-এর মাঝে আমরা ছোট ছোট কটি দাগ টানবো? 10টি। তাহলে আমরা দাগ টেনে নিই 1টি 2টি 3টি 4টি 5টি 6 7 8 9 এবং এই 5কে নিয়ে আমরা 10 করে দিলাম, ঠিক আছে? তোমরা একটু লক্ষ্য রাখবে যে আমরা এই ছোট ছোট দাগগুলি কাটলাম তাদের মাঝে যে গ্যাপগুলি আছে সেই গ্যাপগুলি যেন সমান হয়, এরকমভাবে আমরা কেটে নেব। তাহলে এখানে আমাদের আছে 4.5, তাহলে দেখো এটি তো 4 হয়ে গেল। তাহলে 4 আমরা এখান থেকে 4.1 4.2 4.3 4.4 4.5 এই সংখ্যাটি হয়ে যাবে আমাদের 4.5, বা এটাকে আমরা কত লিখতে পারি? 9/2। ওকে, এভাবে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব।
4.5 মানে আমরা কত বললাম 9/2। ঠিক আছে, যেসব ভগ্নাংশগুলি দেওয়া থাকবে তাদেরকে আমরা সিম্পল ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে যে সংখ্যাগুলি পাবো সেগুলিকে আমরা সংখ্যা রেখায় বসাবো। চলো আমরা কোশ্চেন নম্বর 3-এর দাগের 5 নম্বরটা সমাধান করব। দেখো 3-এর দাগের 5 নম্বরটি আমাদের বলছে 2/9 বা 2/9 যেটি ভগ্নাংশ আছে সেটি আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এটি আমাদের 3-এর দাগের লাস্ট সমাধান করব এবং 6 এবং 7 তোমরা ইজিলি পেরে যাবে, যেগুলি আমরা এত সময় করেছি। ঠিক তার মধ্যে মাইনাস আছে, এই যে মাইনাসটি আছে এটি নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমরা যেটি এত সময় সংখ্যা রেখার ডান দিকে এরকম জিরোর ডান দিকে সমাধান করছিলাম, মাইনাস মানে আমাদের ইন্ডিকেট করছে সংখ্যা রেখার বাম দিকে যাবে, মানে শূন্যের বাম দিকে তোমাকে কাউন্ট করে করে ওইভাবে বসাতে হবে। ঠিক আছে, ওটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি আবার নেক্সট টাইমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো 2/9, এখানে আমাদের একটু বেসিক ফান্ডা আমরা অ্যাপ্লাই করব, ভগ্নাংশের রুলস আমরা অ্যাপ্লাই করব, খুবই ইজিলি আমরা সমাধান করে নেব। দেখো কোশ্চেন নম্বর 5 আমরা যেটি 2/9 আছে আমরা এভাবে করে নেব। দেখো কোনো ভগ্নাংশের যদি লবটি হরের থেকে ছোট হয় তাহলে সেই ভগ্নাংশ অবশ্যই 0 এবং 1-এর মাঝে কোনো একটি জায়গায় আমাদের এখানে হবে, কোনো একটি জায়গায় আমাদের এখানে হবে। তাহলে এই যে 0 এবং 1-এর মাঝে, 0 এবং 1-এর মাঝে কোনো একটি জায়গায় হবে। আমরা প্রথমের অঙ্কগুলি যেগুলি করেছি দেখবে এদের মাঝে সবগুলি আমরা 10টি সমান ভাগে ভাগ করে নিয়েছি, কিন্তু এখানে একটু খেয়াল রাখবে যে আমাদের এই যে ভগ্নাংশের নিচে যেটি আছে আমরা চেষ্টা করব যখন আমাদের কোনো ভগ্নাংশের উপরের সংখ্যাটি ছোট থাকবে নিচের সংখ্যার থেকে, তখন শুধু এই রুলস অ্যাপ্লাই করব। আদারওয়াইজ আমরা যেমন আগের অঙ্কগুলি ভাগ করে সমাধান করেছি সেরকম সমাধান করব। ঠিক আছে, এখানে আমাদের ভগ্নাংশের নিচে আছে 9, সেই জন্য আমরা এই 0 এবং 1-এর মাঝে আমরা মোট 9টি দাগ কাটবো বা 9টি সমান ভাগে ভাগ করব। যেমন দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। ঠিক আছে, 9টি সমান ভাগে ভাগ করব এবং 9টি সমান ভাগে ভাগের মধ্যে আমরা কটি নেব, যে উপরে যতগুলি আছে ততগুলি সংখ্যা পর্যন্ত আমরা কাউন্ট করব। 1, 2 এটি হয়ে যাবে আমাদের, এটি হয়ে গেল আমাদের 2/9। এবার আমরা কোশ্চেন নম্বর 4-এ চলে যাই। কোশ্চেন নম্বর 4-এ দেখো আমরা একটি সমাধান করব, বাকি সবগুলি একই। কোশ্চেন নম্বর 4 বলো 5 বলো সবগুলোই একই। চলো আমরা কোশ্চেন নম্বর আমরা চলো প্রথমে 5 সমাধান করে নিই। 5 সমাধান করলে তুমি দেখো এখানে যদি আমরা 5 সমাধান করি আমরা এখানে 4-এর দাগের 1ও আমরা সমাধান করে নিতে পারবো। ঠিক আছে, তো কোশ্চেন নম্বর 5 আমাদের বলছে 5 ও 4-এর মধ্যে যে কোনো 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় স্থাপন করি। দেখো প্রথমে আমরা সংখ্যা রেখায় স্থাপন তো করে নিয়েছি, ওটা আমরা সমাধান করছি না, জাস্ট আমরা মূলদ সংখ্যাটা নির্ণয় করব। সংখ্যা রেখা তোমরা সেম ওরকমভাবেও সমাধান করে নিতে পারবে। ঠিক আছে, তো কোশ্চেন নম্বর এখানে আমরা যে দুটি সংখ্যার মধ্যে আমাদের মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে সেই দুটি সংখ্যাকে আমরা x আর y ধরে নেব। তাহলে আমরা বড় সংখ্যাকে y ধরবো আর ছোট সংখ্যাকে x ধরবো। ঠিক আছে, তো আমরা এখানে লিখব, ধরি y is equal to 5 and x is equal to 4। ঠিক আছে, যে দুটি সংখ্যার মধ্যে আমাদের মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে সেই দুটি সংখ্যাকে আমরা xy ধরে নেব। যেটি বড় সেটিকে y ধরব এবং যেটি ছোট সেটিকে আমরা x ধরব, এবং ওই দুটি সংখ্যার মধ্যে যে কটি আমাদের মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে তাকে আমরা n ধরব। তাহলে দেখো এখানে আমাদের 3টি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে, সেই জন্য আমরা এখানে কি করব, n = 3 লিখে দেবো। হলো, তাহলে এবং আমাদের যে ফর্মুলাটি ইউজ করব সেটি হলো d = y - x by n + 1।
এই ফর্মুলাটি আমরা এখানে ইউজ করব। ডি ফর ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমরা কার কাছ থেকে নেব, যে ছোট সংখ্যার থেকেও ডিস্টেন্স বের করতে পারি, বড় সংখ্যা থেকেও ডিস্টেন্স বের করতে পারি, দুটো আমরা এখানেই আলোচনা করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডি এর মানটা আমাদের বের করে নিতে হবে। দেখো ওয়াই এর মান আমরা কত ধরে নিয়েছি, ওয়াই মানে আমরা 5 ধরেছি এবং এক্স মানে আমরা 4 ধরেছি, এবং এন মানে কত ছিল আমাদের 3 + 1। তাহলে এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 1/4। তাহলে ডি এর মান হলো আমাদের 4। যদি আমরা এক্স ধরে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব 4 ও 5 এর মধ্যে যে কোনো তিনটি মূলদ সংখ্যা হলো, দেখো যেহেতু আমরা এক্স ধরে কাজ করব সেই জন্য মনে রাখবে ছোট সংখ্যা ধরে কাজ করলে সেটিকে আমরা প্লাস করব ডি এর মানটি। ঠিক আছে, তাহলে এক্স ধরে আমরা কাজ করছি সেই জন্য আমরা একে প্লাস করে দিচ্ছি। প্রথমটি এক্স প্লাস ডি, দ্বিতীয়টি হয়ে যাবে এক্স প্লাস 2d এবং তৃতীয়টি হয়ে যাবে আমাদের এক্স প্লাস 3d। ওকে, এরপরে তুমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকমভাবে অনেক সমাধান করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, অর্থাৎ এখান থেকে আমরা এক্স এর মান কত জানি, এক্স এর মান 4 জানি, প্লাস ডি মানে আমরা কত পেলাম 1/4। স্যার একইভাবে শুধু মানগুলি এখানে বসিয়ে যাও। এক্স এর মান আমরা কত পেয়েছি 4 প্লাস 2/4 লিখতে পারি, ডি এর মান আমাদের 1/4। তাহলে আবার এক্স এর মান 4 প্লাস 3/4, আমরা জাস্ট এক্স এবং ডি এর মান এখানে আমরা বসিয়ে গেলাম। অর্থাৎ এখানে কিন্তু তুমি ইজ ইকুয়াল টু বা ইমপ্লাইজ দ্যাট এগুলো কিছু ইউজ করতে পারবে না, কারণ এই যে সংখ্যাগুলি আছে এদের মাঝে দেখো কোনো চিহ্ন নেই। ইজ ইকুয়াল টু, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এদের মধ্যে কোনো, এগুলি সব একটি একটি আলাদা আলাদা সংখ্যা। ঠিক আছে, সেই জন্য এখানে আমরা অর্থাৎ দিয়ে আরম্ভ করতে হবে অবশ্যই আমাদের। তাহলে এগুলিকে আমরা যদি লসাগু করে দিই তাহলে দেখো 16 + 1 লিখতে পারি বাই 4। তাছাড়া এটিকে আমরা যদি লিখি তাহলে কত লিখব, 16 + 2/4, বা তুমি এখানে কাটাকাটিও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কাটাকাটি করলাম না, না করলেও কোনো অসুবিধা নেই। এটি হবে 16 + 3/4। লসাগু সবাই অবশ্যই জানো, তো আমরা লসাগু আলোচনা না করে আমরা ক্যালকুলেশনটা করে দিচ্ছি জাস্ট। তাহলে এটিকে আমরা কত লিখতে পারি 17/4 অ্যান্ড এটিকে 18/4, কাটাকাটি করলে 9/2 আসবে, আর এটি 19/4। ওকে, এটি হয়ে গেল আমাদের 4 এবং 5 এর মধ্যবর্তী যে কোনো তিনটি মূলদ সংখ্যা। এগুলিকে আমরা সংখ্যার একায় বসাবে, আমরা বসাচ্ছি না। সংখ্যার একায় যদি বসাতে বলে, যেমন দেখো 4-এর দাগের প্রথম অঙ্কটি আমাদের সংখ্যার একায় বসাতে বলেছে, সেটি সংখ্যার একায় একবার বসাবে, আমরা আর বসাচ্ছি না। এর আগের অঙ্কগুলো একবার দেখে নেবে কি করে সংখ্যার একায় বসাতে হয়, তাহলে তোমরা খুব ইজিলি পেরে যাবে এখানে। ওকে, এবার চলে আসি কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এর আমরা একেরটা তো তুমি করে নিতে পারবে। দেখো কোশ্চেন নম্বর 4-এর 1 এবং 5-এর দাগের অঙ্কটি সেম, আমাদের একদম একই রকম। ওকে, আমরা কোশ্চেন নম্বর 2 সমাধান করছি না, সেম একই রকম ধরে কোশ্চেন নম্বর 5-এর মতো সমাধান করে নেবে। আমরা একটি ভগ্নাংশের অঙ্কে চলে যাব। কোশ্চেন নম্বর 4-এর দাগের 3-এরটি সমাধান করি। কোশ্চেন নম্বর 4-এর দাগের 3, দেখো কোশ্চেন নম্বর 4-এর দাগের 3 আমাদের বলেছে 1/4 ও 1/2। এর মধ্যে 1/4 এবং 1/2 এর মধ্যে আমাদের বড় সংখ্যাটি কোনটি,
যে 1/2 এটি আমাদের বড় ভগ্নাংশ এবং 1/4 আমাদের ছোট ভগ্নাংশ। তো আমরা এখনই কি বললাম যে যেটি আমাদের বড় হবে সেটিকে আমরা y ধরে নেব। তাহলে ধরি y = 1/2, আর যেটি ছোট সেটিকে আমরা x ধরে নেব, ধরি 1/4 সমান x। তাহলে দেখো এই যে 1/4 এবং 1/2 এর মধ্যে আমাদের কটি বের করতে হবে? দুটি। সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে হবে, তাই না? তো তোমরা ওই n ধরেও করতে পারো। তো আমরা ধরে নিই n = 1। আদারওয়াইজ আমাদের আরও আরেকটি মেথড আছে, সেটাও আমরা ধরে অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেও আমাদের একটি মূলদ সংখ্যা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা একই রুলস অ্যাপ্লাই করি। এখান থেকে আমরা ডি এর মানটি বের করতে হবে। ডি এর ফর্মুলা আমরা বলেছি y থেকে x বাদ দেবো এবং যতগুলি আমাদের মূলদ সংখ্যা বের করতে হবে তার সাথে আমাদের 1 যোগ করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা y এর মান পেয়েছি কত? 1/2 মাইনাস 1/4 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তাহলে আমরা এখানে লসাগু করব। উপরে ওকে আমরা যদি লসাগু করি আমরা একে আমরা পেয়ে যাই 4, আর এখানে আমাদের 2 - 1 এবং নিচেই আমাদের 2 ones। তাহলে একে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1/4 হোল ডিভাইডেড বাই 2। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ইজিলি পেয়ে যাই 1/8। ওকে, তাহলে ডি এর মান আমাদের কত বেরিয়ে আসলো? 1/8। এবার আমাদের 1/4 এবং 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে হবে। অতএব 1/4 এবং 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কত হবে? আমরা বলেছি x ধরে যদি নির্ণয় করতে চাই জাস্ট আমরা এখান থেকে x এর সঙ্গে d এর মানটি যোগ করে দেবো। কেউ যদি আমরা y এর মান ধরে বের করতে চাই তাহলে y এর থেকে আমরা মাইনাস করব, কারণ yটি আমাদের বড় ছিল। খেয়াল রাখবে এখানে যদি বড় সংখ্যার থেকে তুমি মূলদ সংখ্যা বের করতে চাও তাহলে বড়টার থেকে বিয়োগ করবে আর ছোটটার থেকে জাস্ট যোগ করে দেবে। তাহলে এখানে আমাদের x ছিল কত? x ছিল 1/4 আর প্লাস ওখান থেকে আমাদের 1/8 ডি এর মান। এটিকে আমরা যোগ করে দিলে যেটি আমাদের আনসার আসবে সেটি আমাদের একটি ওদের মধ্যবর্তী যে কোনো একটি মূলদ সংখ্যা। তো আমাদের লসাগু 8, এটি 2 + 1 হয়ে যায়, তাহলে আমাদের 3/8 এটি আমাদের একটি মূলদ সংখ্যা। যদি আমাদের আমরা y ধরে সমাধান করতে চাই তাহলে তারপর যে কোনো একটি সমাধান করলেই হবে, ঠিক আছে? তো আমরা দুটি সমাধান করে দিচ্ছি। এখানে 1/2 মাইনাস এখানে আমরা করব 1/8। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব? 8 আমাদের লসাগু। তাহলে এটি আমাদের 4 - 1 হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা একই সেম ক্যালকুলেশন করতে পারবো 3/8। দেখো দুটির ক্ষেত্রে আমরা সেম আনসার পেয়েছি, এখানেও 3/8 এবং এখানেও 3/8, ঠিক আছে? ওকে, কোনো অসুবিধা নেই। y ধরেও মান বের করে যাবে এবং x ধরেও মান নির্ণয় করা যাবে। ওকে, চলে আসি এবার আমরা কোশ্চেন নম্বর 6। দেখো কোশ্চেন নম্বর 6 আমাদের 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। সেম একই রুলস আমাদের কোশ্চেন নম্বর 5 যেমন করেছি এখানেও কোশ্চেন নম্বর 6 একদম একই, কোনো রকম কোনো আলাদা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটি তোমরা নিজে সমাধান করার চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি আবার সমাধান করে দেবো। সেম একই রকম আমাদের কোশ্চেন নম্বর 7। তাহলে কোশ্চেন নম্বর 6 এবং কোশ্চেন নম্বর 7 আমরা সমাধান করছি না, সেম একই রুলস। কোশ্চেন নম্বর 8, দেখো কোশ্চেন নম্বর 8 আমাদের বলছে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ এবং গুণ করে পূর্ণ সংখ্যা পাই। যার অবশ্যই এটি আমাদের রাইট, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে আমরা এটি পূর্ণ সংখ্যাই পাবো।
কিন্তু সমস্যা হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে আমরা বলছি সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। তো দুটি পূর্ণ সংখ্যা দেখো, যেমন আমরা এখানে বলতে পারি যে 2ও আমাদের একটি পূর্ণ সংখ্যা, 3ও আমাদের একটি পূর্ণ সংখ্যা। এটা তো অবশ্যই একটি পূর্ণ সংখ্যা। তো আমরা যদি 2কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু আমরা একটি পূর্ণ সংখ্যা পাই না। বা 3কেও যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে আমার আনসার আসবে 1.5, যেটি আমাদের পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি কি 1, 2, 3, 0, -1, -2, ইনফাইনাইট এরকম ডট 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 করে যে কোনো ধরনের এরকম সংখ্যাগুলিকে আমরা বলি পূর্ণ সংখ্যা। যদি তুমি চোখ বন্ধ করে একটি সংখ্যা যদি এরকম লিখে দাও তাহলে এটাও আমাদের একটি পূর্ণ সংখ্যা। ওকে, কিন্তু এইরকম ভগ্নাংশের কোনো সংখ্যাগুলিকে আমরা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি না। সেই জন্য আমরা এই যে 2 নম্বরের এটিকে আমরা কখনোই সত্য বলতে পারবো না, এটি আমাদের মিথ্যা। ওকে, তাহলে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই এরকমটা আমাদের আনসার নয়। কখনো পূর্ণ সংখ্যা পেতে পারি, কখনো পূর্ণ সংখ্যা নাও পেতে পারি। ওকে।